হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা ভালো আছো। আমি এজএটএম আহসানুল্লাহ, জিবি একাডেমি। আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস এবং নেটওয়ার্কিংয়ের ষষ্ঠ ক্লাস করাবো। আজকের আলোচ্য বিষয় হলো কম্পিউটার নেটওয়ার্কিং এবং নেটওয়ার্ক টপোলজি। তাহলে আমরা শুরু করছি কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড টপোলজি। প্রথমে আমরা কম্পিউটার নেটওয়ার্ক আলোচনা করব। কম্পিউটার নেটওয়ার্ক, আমরা নেটওয়ার্ক বলতে কি বুঝি? আমরা নেটওয়ার্ক বলতে সাধারণ অর্থে বলি আন্তঃসংযোগ বা আন্তঃসম্পর্ক, ইন্টার রিলেশন। মনে করি 5 জন ব্যক্তি, তাদের মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক আছে। ফলে এই 5 জন ব্যক্তির ওদের 5 জন যদি অনেক দূরবর্তী স্থানেও অবস্থান করে, ঠিকই দেখা যায় তাদের মধ্যে একটি যোগাযোগ হয় এবং যে কোনো ধরনের সংবাদ তারা 5 জনের যে কোনো একজন জানলে 5 জন খুব দ্রুত জেনে যায়। এটার মূল কারণ হলো তাদের মধ্যে একটি আন্তঃসম্পর্ক আছে। এটাকে আমরা বলি ব্যক্তিক নেটওয়ার্ক। এবং এই ধরনের ভালো নেটওয়ার্ক হলে সবাই বলে তাদের নেটওয়ার্ক খুব স্ট্রং। এটা হচ্ছে সাধারণ কথায়। আর সেই আন্তঃসম্পর্ককে আমরা যখন কম্পিউটারের মাধ্যমে বিবেচনা করি তখন সেটাকে আমরা বলি আন্তঃসংযোগ, ইন্টারকানেক্টেড। ওটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে ইন্টার রিলেশন, এটাকে আমরা বলি ইন্টারকানেক্টেড। এরকম 2 বা ততোধিক কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগ ব্যবস্থাকে আমরা বলি কম্পিউটার নেটওয়ার্ক। আরও ব্যাপকভাবে বলতে পারি এভাবে, কম্পিউটার নেটওয়ার্ক এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা একটি কম্পিউটারের সাথে এক বা একাধিক কম্পিউটারকে মডেম, কেবল, স্যাটেলাইট এই ধরনের উপাদানগুলো দ্বারা সংযোগ স্থাপন করতে পারি। ফলে এক ব্যক্তি অপর ব্যক্তির সাথে এই সকল ডিভাইসের মাধ্যমে তথ্য এবং প্রয়োজনীয় কার্যক্রম শেয়ার করতে পারে। তাকে আমরা বলি কম্পিউটার নেটওয়ার্ক। আরও সহজভাবে বলা যায়, কোনো ডিভাইস দ্বারা 2 বা ততোধিক কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগ ব্যবস্থা যার মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান সম্ভব, তাকেই কম্পিউটার নেটওয়ার্ক বলে। আশা করি কম্পিউটার নেটওয়ার্ক বিষয়টা আমাদের কিছুটা পরিষ্কার হলো। এই কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারের সাথে সম্পর্কযুক্ত প্রয়োজনীয় উপাদানগুলো, যেমন স্ক্যানার, প্রিন্টার, স্টোর ডিভাইস ইত্যাদি আমরা শেয়ার করে সুবিধাগুলো পেয়ে থাকি। এবং এটার মাধ্যমে এক ব্যক্তি অনেকগুলো কম্পিউটারের সাথে, অর্থাৎ এক কম্পিউটার অনেকগুলো কম্পিউটারের সাথে শেয়ারের মাধ্যমে কাজ করতে পারে। এই ক্ষেত্রে আমাদের কার্যক্রমগুলো অনেক সহজ হয়ে যায়। অনেকগুলো কম্পিউটার আন্তঃসংযোগ থাকলে যে কোনো একটা কম্পিউটারের কোনো উপাদান চাইলেই আমি আনতে পারছি। এরকম ক্ষুদ্র পরিসরে আমরা কয়েকটা কম্পিউটারকে নিয়ে নেটওয়ার্ক করতে পারি। আর বিশ্বব্যাপী কম্পিউটারের আন্তঃসংযোগ ব্যবস্থাকে আমরা এক কথায় বলি ইন্টারনেট বা ইন্টার রিলেটেড নেটওয়ার্ক বা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের মাধ্যমে আমরা আজকের এই দিনে ই-কমার্স, ইমেইল, বিভিন্ন ওয়েবসাইটগুলোতে দেখা এবং অনলাইন ভিত্তিক অনেক কার্যক্রমের সাথে আমরা এখন যুক্ত হতে পেরেছি। সব কিছুর মূলে হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। এই কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্ররা বিভিন্ন গবেষণামূলক কাজ করতে পারছে এবং তারা আপলোড দিতে পারছে, প্রয়োজনীয় জিনিসগুলো ডাউনলোড করে নিতে পারছে। একইভাবে আমি যদি বৃহত্তর পরিসরে হিসাব করি, আজকের দিনে আমরা সবাই বিভিন্ন ওয়েবসাইটগুলোর মাধ্যমে সংযুক্ত হয়ে পড়েছি। একজন হোস্ট বা লক্ষ লক্ষ হোস্ট, বিলিয়ন বিলিয়ন ব্যক্তির সাথে সম্পর্কযুক্ত হতে পেরেছে। সব কিছুর মূলেই হচ্ছে এই কম্পিউটার নেটওয়ার্ক। এই কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে আমরা 3টি জিনিস শেয়ার করি। তাহলে কম্পিউটার নেটওয়ার্কের শেয়ার কি করা হয়? 3টি জিনিস শেয়ার করা হয়। একটি হচ্ছে হার্ডওয়্যার রিসোর্স শেয়ার,
রিসোর্স শেয়ার। নাম্বার 2 হলো সফটওয়্যার রিসোর্স শেয়ার, রিসোর্স শেয়ার। নাম্বার 3 ইনফরমেশন রিসোর্স শেয়ার। হার্ডওয়্যার হচ্ছে যন্ত্র অংশ, রিসোর্স মানে হচ্ছে উৎস, শেয়ার মানে ভাগাভাগি করা। এইভাবে সফটওয়্যার রিসোর্স শেয়ার, এইভাবে ইনফরমেশন রিসোর্স শেয়ার। অর্থাৎ আমরা ইন্টারনেট নেটওয়ার্ক ব্যবস্থায় 3 ধরনের রিসোর্স শেয়ার করতে পারি: হার্ডওয়্যার রিসোর্স, সফটওয়্যার রিসোর্স, ইনফরমেশন রিসোর্স। তাহলে এগুলো আমি একটু ব্যাখ্যা দিই। প্রথমে হলো হার্ডওয়্যার রিসোর্স শেয়ার। আমরা হার্ডওয়্যার বলতে কি বুঝি? কোনো যন্ত্র অংশ, কম্পিউটারের কোনো যন্ত্র অংশকে আমরা বলি হার্ডওয়্যার, যা স্থান দখল করে। যেমন কম্পিউটার, পিসি, কিবোর্ড, মাউস, এগুলো হচ্ছে একটি কম্পিউটারের ডিভাইস। এছাড়াও অন্যান্য ডিভাইসগুলো থাকে, যেমন প্রিন্টার, স্ক্যানার, জয়স্টিক, প্লটার, তারপরে বিভিন্ন এক্সটার্নাল হার্ড ড্রাইভ। এই ধরনের জিনিসগুলো আমরা শেয়ার করতে পারি, এটাকে আমরা বলি হার্ডওয়্যার রিসোর্স শেয়ার। যেমন একটি অফিসে 10টি কম্পিউটার আছে, কিন্তু প্রিন্টার আছে মাত্র একটি। যদি নেটওয়ার্ক করা থাকে তাহলে 10টির যে কোনো কম্পিউটার থেকে ওই প্রিন্টার দিয়ে প্রিন্ট করা যাবে। এক্ষেত্রে নেটওয়ার্কটাই গুরুত্বপূর্ণ। এটাকে আমরা বলি হার্ডওয়্যার রিসোর্স শেয়ার। ফলে ওই প্রতিষ্ঠানের অর্থ সাশ্রয় হয়। তার 10টি কম্পিউটারের জন্য আর 10টি প্রিন্টার প্রয়োজন নেই। সে প্রয়োজনীয় কিছু এরকম রিসোর্স নেবে, প্রিন্টার, স্ক্যানার নেবে, এক এক জায়গায় স্থাপন করবে। যে কোনো কম্পিউটার থেকে কাজগুলো, ওই উপযোগিতাগুলো পেতে পারে। এটাই হচ্ছে হার্ডওয়্যার রিসোর্স শেয়ার। এবার আসি সফটওয়্যার রিসোর্স শেয়ার। সফটওয়্যার বলতে আমরা কি বুঝি? সফটওয়্যার হচ্ছে অনেকগুলো যুক্তির সমন্বিত রূপ, যাকে আমরা প্রোগ্রাম হিসেবে চিনি। অর্থাৎ প্রোগ্রাম হিসেবে আমরা যেগুলো চিনি সেগুলোই সফটওয়্যার। সফটওয়্যার ছোট হতে পারে, অনেক বড় হতে পারে, ছোট যুক্তি সম্পন্ন হতে পারে, বড় যুক্তি সম্পন্ন হতে পারে। এই সফটওয়্যারগুলো আমরা শেয়ার করতে পারি। যেমন মনে করি একটা অফিসে 20টা কম্পিউটার আছে। 20টা কম্পিউটারের জন্য 20টা অপারেটিং সিস্টেম প্রয়োজন। এখন এক একটি অপারেটিং সিস্টেমের দাম যদি 5,000 টাকা করে হয়, তাহলে 20টি কম্পিউটারের জন্য 1 লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু যদি সফটওয়্যার রিসোর্স শেয়ার থাকে, তখন সে একটি সফটওয়্যার কিনবে, উইন্ডোজ অ্যান্টি সার্ভার। এটা কিনলেই হয়ে যাবে। মনে করি এটা কিনলো সে 25,000 টাকা দিয়ে, কিনে সবগুলোর সাথে সম্পর্কযুক্ত করে দিল। বাস, একটি অপারেটিং সিস্টেম দিয়ে তার হয়ে গেল। তার 75,000 টাকা সাশ্রয় হলো। এটিকে আমরা বলি সফটওয়্যার রিসোর্স শেয়ার। এমনকি আমরা এই সফটওয়্যার রিসোর্স শেয়ার এভাবেও বলতে পারি, একটা কম্পিউটারে প্রয়োজনীয় কিছু সফটওয়্যার কিনে নেওয়া হলো, অ্যাডব, ফটোশপ, ইলাস্ট্রেটর, CS6, তারপরে আরও একটু উন্নততর, তারপরে 3D স্টুডিও ম্যাক্স, এগুলো কিনে নিল। সব কম্পিউটারের জন্য না কিনে একটা কম্পিউটারের মধ্যেই রাখলো, সেখানে সব কাজগুলো করলো, পরে সেগুলোকে অন্যান্য কম্পিউটারে শেয়ার করতে পারলো। এটাই হলো সফটওয়্যার রিসোর্স শেয়ার। এবার আসি ইনফরমেশন রিসোর্স শেয়ার। ইনফরমেশন বলতে আমরা বাংলায় বলি তথ্য। তথ্য কি? তথ্য হচ্ছে ডেটার গোছানো রূপ, যা আমি বুঝতে পারি। কোনো একটা জিনিস দিয়ে আমি যদি কিছু বুঝি, সেটাই ইনফরমেশন। না বুঝলে সেটা ইনফরমেশন নয়। তবে ইনফরমেশন সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। সঠিক হোক বা ভুল হোক, এটা যদি আমি বুঝতে পারি তাহলে সেটা ইনফরমেশন, না হলে সেটা ইনফরমেশন নয়। আমরা কম্পিউটারে যত কিছু রাখি, আমাদের প্রয়োজনীয় উপাদানগুলো, সাধারণ অর্থে বলি ডেটা, আর পরিপূর্ণ অর্থে বলি সেটা ইনফরমেশন। এই ইনফরমেশনগুলোকে আমরা শেয়ার করতে পারি। মনে করি একটি 5তলা বিল্ডিং, নিচতলায় বেশ কিছু কম্পিউটার আছে, দোতলায়, এভাবে 5তলা পর্যন্ত অনেকগুলো কম্পিউটার আছে। যদি সবগুলো কম্পিউটারে একটি নেটওয়ার্ক থাকে, তাহলে খুব সহজেই এক কম্পিউটারের ফাইল আরেক কম্পিউটারে নেওয়া যাবে, খুব দ্রুততার সাথে আদান প্রদান করা যাবে। এটাই হলো ইনফরমেশন রিসোর্স শেয়ার। এবার আমি বৃহত্তর পরিসরে বলি, যদি সেটা ইন্টারনেট ব্যবস্থা হয়, তাহলে একজনের তথ্য আরেকজন ইমেইলের মাধ্যমে পাঠাতে পারে এবং সেটা সে দেখতে পারে। এটা এক প্রকার শেয়ার, এবং এটাকে আমরা বলি ইনফরমেশন রিসোর্স শেয়ার।
তাহলে টোটাল আমরা জিনিসটা জানলাম কম্পিউটার নেটওয়ার্ক বা কম্পিউটার নেটওয়ার্কিং, এটাকে আমরা নেটওয়ার্কিংও বলতে পারছি। এই কম্পিউটার নেটওয়ার্কে আমরা বিভিন্নভাবে শ্রেণীভাগ করতে পারি, যেমন মালিকানা অনুসারে, তারপরে কাজের অনুসারে, ভৌগোলিক বিস্তৃত অনুসারে, কাজের অনুসারের মধ্যে আবার আছে নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে, এরকম বিভিন্নভাবে আমরা এটাকে বিশ্লেষণ করতে পারি। এখন আমি তোমাদের আলোচনা করব কম্পিউটার নেটওয়ার্কিংয়ের শ্রেণীভাগ। মালিকানা অনুসারে, কম্পিউটার নেটওয়ার্কে দুটি ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 প্রাইভেট নেটওয়ার্ক, নাম্বার 2 নম্বরে পাবলিক নেটওয়ার্ক। তাহলে প্রাইভেট নেটওয়ার্ক কি, পাবলিক নেটওয়ার্ক কি? আমি সাধারণ অর্থে বলি, মনে করি আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, একটি গাড়িতে লেখা আছে প্রাইভেট। আমি যদি ওকে দাঁড়াতে বলি, ওই গাড়িটা কি দাঁড়াবে? না, সে আরো অবাক করে আমার দিকে তাকিয়ে দেখবে, কি জানে না এখানে প্রাইভেট লেখা নেই। অর্থাৎ এর মানে হচ্ছে ওই গাড়িটা নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য নির্ধারিত, সাধারণের জন্য এটি ব্যবহারযোগ্যতা নাই, কারণ এটা প্রাইভেট। একইভাবে পাবলিক, গাড়ি চলাচল করছে, পাবলিক গাড়ি, একটা পাবলিক বাস যাচ্ছে, আমি তাকে হাত দেখালাম, বাসটি দাঁড়িয়ে গেল এবং আমি উঠলাম, ওঠার পর গন্তব্যে পৌঁছে গেলাম। এখন গন্তব্যে পৌঁছানোর আগে যদি বলি কত টাকা ভাড়া নিবা, ও আমার দিকে স্বাভাবিক অবাক হয়ে তাকাবে, ভাড়া কেন জিজ্ঞেস করছে, পাবলিক বাসে তো কেউ ভাড়া কত জিজ্ঞেস করে না। অর্থাৎ ভাড়াগুলো আগে থেকে গ্রাহকদের জানা থাকে এবং এই ব্যাপারে বার্গেনিংয়ের কোনো সুযোগ নাই। তাহলে আমরা এটা পরিবহনের ক্ষেত্রে বললাম, এবার আমরা নেটওয়ার্কের ক্ষেত্রে আসি। এই প্রাইভেট নেটওয়ার্ক এবং পাবলিক নেটওয়ার্কও তাই। প্রাইভেট নেটওয়ার্ক নির্দিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠানের মালিকানাধীন থাকে এবং তারা ছাড়া আর কেউ ব্যবহার করতে পারে না, ওই নেটওয়ার্কে কেউ প্রবেশ করতে পারে না। নির্দিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি বা সংস্থা এটি ব্যবহার করতে পারে, এটি হলো প্রাইভেট নেটওয়ার্ক। যেমন ব্যাংকের এটিএম ব্যবস্থা, অটোমেটিক টেলর মেশিন আমাকে একটা কার্ড দিল, ওই কার্ডটি শুধু আমি ব্যবহার করতে পারবো, এটার জন্য একটা পাসওয়ার্ড থাকে। আমি এই কার্ডটি দ্বারা পৃথিবীর যে কোনো এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবো, ভিসা কার্ড। তাহলে এটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক, এটা আমরা নির্দিষ্ট কিছু ব্যক্তি ব্যবহার করতে পারবো, এটা শুধু আমার জন্য। এইরকম ব্যাংকে যদি 1000 গ্রাহক থাকে, 1000 গ্রাহকের জন্য আলাদা আলাদা এরকম কার্ড থাকবে। তাহলে এটাই হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক। আবার আরেকটা প্রাইভেট নেটওয়ার্ক বলি, মনে করি বুয়েট, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, তাদের পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য একটা নেটওয়ার্ক ব্যবস্থা করা হলো, যেটা শুধুমাত্র সেখানকার স্টুডেন্টরাই ব্যবহার করতে পারবে, বাকি কেউ নয়। অর্থাৎ ওই প্রতিষ্ঠানের সকলে, বাট এর বাইরে না, এটাও প্রাইভেট নেটওয়ার্ক। তাহলে আশা করি আমরা প্রাইভেট নেটওয়ার্ক বিষয়টা বুঝতে পেরেছি। অর্থাৎ যে নেটওয়ার্ক ব্যবস্থা একটি নির্দিষ্ট মালিক বা সংস্থার অধীনে থাকে, এর বাইরে আর কেউ ব্যবহার করতে পারে না, তাকে বলে আমরা প্রাইভেট নেটওয়ার্ক। এটার একটা সুরক্ষিত নেটওয়ার্ক ব্যবস্থা এবং এটিতে অন্য কেউ প্রবেশ করতে পারে না। এবার আসি পাবলিক নেটওয়ার্ক। যে নেটওয়ার্ক ব্যবস্থা কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের মালিকানাধীন থাকে না, তবে নিয়ন্ত্রণাধীন থাকে, যে কেউ এই নেটওয়ার্কে প্রবেশ করতে পারে এবং এই জন্য তারা কিছু ফিও প্রদান করে বা মূল্য প্রদান করে। যেমন মোবাইল ফোন, এই মোবাইল ফোন যে কেউ ব্যবহার করতে পারবে, কিন্তু প্রাইভেট তথা এই এটিএম যে কেউ ব্যবহার করতে পারবে না।
এখন মনে করি দুজন ব্যক্তি এ ওকে বলল তোমার এটিএম কার্ডটা আমাকে একটু দাও, আমি একটু কিছু টাকা তুলে নিয়ে আসি। নিশ্চয়ই এ ওকে বলবে যে না, হবে না, দেব না, আমি গিয়ে টাকা তুলে তোমাকে দেব। অর্থাৎ এটা কখনো কেউ হস্তান্তর করে না। এবার এ আবার ওকে বলল তোমার মোবাইলটা আমাকে একটু দাও, আমি একটু বাসায় ফোন করব, কথা বলবো। স্বাভাবিক সে বলবে যে আচ্ছা ঠিক আছে নাও, কথা সেরে ফেলো। অর্থাৎ এটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। আশা করি আমরা মালিকানা অনুসারে বিষয়টা বুঝলাম। এবার আসি সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে। এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1, পিয়ার টু পিয়ার। নাম্বার 2, ক্লায়েন্ট সার্ভার। ক্লায়েন্ট টু সার্ভার। নাম্বার 3, ডিস্ট্রিবিউটেড। তাহলে বিষয়গুলো কি? পিয়ার টু পিয়ার, যে নেটওয়ার্ক ব্যবস্থায় যতগুলো কম্পিউটার বা সার্ভার থাক সবই এখানে প্রধান হিসেবে বিবেচিত হয়, কেউ কারো অধীন নয়। এক্ষেত্রে অনেকগুলো কম্পিউটার, আলাদা আলাদাভাবে কম্পিউটার থাকে, সার্ভারও থাকতে পারে, কিন্তু সবই প্রকৃত অর্থে সমান হিসেবে বিবেচিত হয়। সকলেরই সকল ক্ষেত্রে প্রবেশাধিকার থাকে। সেটাই হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। যেমন আমি এখানে এই কম্পিউটার, এটার সাথে আবার এই কম্পিউটার, এইভাবে বেশ কিছু কম্পিউটার যুক্ত করে দিলাম, আরও অনেক হতে পারে। এটাকে আমরা বলি পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। এবার আসি ক্লায়েন্ট সার্ভার। ক্লায়েন্ট সার্ভার, যেখানে ক্লায়েন্ট থাকবে এবং সার্ভার থাকবে। সার্ভার কোনটাকে বলি? সার্ভার বলি প্রধান কম্পিউটার, যার অধীনে ক্লায়েন্টরা থাকবে। অর্থাৎ এই হচ্ছে হোস্ট, আর এই হচ্ছে মেম্বার, এই হচ্ছে আমাদের ক্লায়েন্ট সার্ভার। তাহলে ক্লায়েন্ট সার্ভার বিষয়টা কেমন হতে পারে? যেখানে প্রধান একটি কম্পিউটার থাকবে, যেটাকে আমরা বলি সার্ভার, তার অধীনে অনেকগুলো কম্পিউটার থাকবে। তারা সর্বক্ষেত্রে এটার সাথে সম্পর্কযুক্ত, এটি ছাড়া এরা চলতে পারে না। এটাই হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ককে আমরা আবার 2টি ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1, সেন্ট্রালাইজড। নাম্বার 2, ডিস্ট্রিবিউটেড। সেন্ট্রালাইজড জিনিসটা কি, ডিস্ট্রিবিউটেড জিনিসটা কি? যখন আমরা এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে দেখব যে এই সার্ভার এর অধীনে যে ক্লায়েন্টগুলো আছে, এগুলোকে এই ক্ষেত্রে বলবো টার্মিনাল। একটি সার্ভারের অধীনে অনেকগুলো টার্মিনাল থাকবে এবং প্রত্যেকের কাছে যন্ত্র হিসেবে একটা কিবোর্ড, একটা মাউস, এটাই থাকবে। এবং তারা একটি যদি এও লিখে, সেটা এটার মাধ্যমে লিখিত হবে। অর্থাৎ তাদের নিজস্ব কোনো স্বাধীনতা নাই, কমপ্লিট পুরোপুরি তারা সার্ভারের মুখাপেক্ষী। সার্ভার ছাড়া তারা চলতে পারে না। এটাই হচ্ছে সেন্ট্রালাইজড, কেন্দ্রীকরণ। আর ডিস্ট্রিবিউটেড বা বিকেন্দ্রীকরণ জিনিসটা কি? বিকেন্দ্রীকরণ হচ্ছে যেটার ক্ষেত্রে ওদের কাছে সিপিইউ থাকবে, প্রত্যেকের কাছে প্রসেসিং ক্ষমতা থাকবে, সবশেষে তারা সার্ভারের সাথে সম্পর্কযুক্ত হবে। তবে সবগুলোই সার্ভারের সাথে সম্পর্কযুক্ত, বাট এদের নিজস্ব প্রসেসিং ক্ষমতা থাকে, তাকে আমরা বলি ডিস্ট্রিবিউটেড।
এখন সেন্ট্রালাইজডের মধ্যে আবার একটা ভাগ আছে। আমি বলেছি সেন্ট্রালাইজড হচ্ছে একটি সার্ভারের অধীনে অনেকগুলো ক্লায়েন্ট বা টার্মিনাল থাকা, যাদের একটা কিবোর্ড এবং একটা মাউস থাকবে, তারা প্রত্যেক কাজ সার্ভারের মাধ্যমে সম্পাদন করবে, সেটাকে আমরা বলি সেন্ট্রালাইজড নেটওয়ার্ক। এটাকে আমরা আবার দুটি ভাগে ভাগ করি সেন্ট্রালাইজডকে। নাম্বার 1 ডাম টার্মিনাল, ডাম টার্মিনাল, কারণ এগুলো হচ্ছে টার্মিনাল। আরেকটি হচ্ছে ইন্টেলিজেন্ট টার্মিনাল। ডাম টার্মিনাল হচ্ছে যেটা পুরোপুরিভাবে সার্ভারের উপর নির্ভরশীল, তাদের কোনো প্রসেসিং ক্ষমতা থাকবে না, কোনো স্টোর ক্যাপাবিলিটি থাকবে না, কোনো মেমোরি থাকবে না, এটাই হচ্ছে ডাম টার্মিনাল। কিন্তু ইন্টেলিজেন্টের ক্ষেত্রে কিছু পরিমাণ মেমোরি থাকবে, আবার তার সাথে সংশ্লিষ্ট স্টোর ক্যাপাবিলিটিও থাকবে জমা রাখা, তার সাথে কিছু প্রসেসিং ক্ষমতাও থাকবে। এটা হচ্ছে ইন্টেলিজেন্ট, খুব বেশি নয়, কিছু পরিমাণ, এটাই হচ্ছে ইন্টেলিজেন্ট। আর ডিস্ট্রিবিউটের ক্ষেত্রে কি বলেছি? ডিস্ট্রিবিউটের ক্ষেত্রে এদের প্রত্যেকেরই প্রসেসিং ক্ষমতা, মেমোরি, স্টোর সব কিছুই বরাবরই থাকবে এবং তারা সব কাজ সঠিকভাবে সম্পাদন করতে পারবে, বাট কাজ শেষ হয়ে গেলে তারা সার্ভারকে আবার সেটা দিয়ে দেবে। আমি এবার একটা উদাহরণ দিয়ে বলি সেন্ট্রালাইজড ডিস্ট্রিবিউটেড। মনে করি বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়েতে যারা টিকিট বিক্রি করে থাকে, তারা নিজস্ব কোনো লেখা সেখানে লিখতে পারে না। জাস্ট একজন ক্লায়েন্ট আসলে, একজন প্যাসেঞ্জার আসলেই তার নাম দিয়ে কয়টা সিট সেটা লিখে দেয়, এর বাইরে সে কিছু লিখতে পারে না। অর্থাৎ এটা পুরোপুরি কেন্দ্রীয় সার্ভার দ্বারা নিয়ন্ত্রিত, এটাই হচ্ছে সেন্ট্রালাইজড। আবার ডিস্ট্রিবিউটের একটা উদাহরণ দিই বলি, যেমন বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন মাঠ পর্যায়ে কর্মীদেরকে তথ্য সংগ্রহের জন্য পাঠায়। তারা সব তথ্য সংগ্রহ করার পর সর্বশেষ তারা জোনাল অফিসে এসে এগুলো সার্ভারের মধ্যে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। এটাকে আমরা বলি ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। আশা করি আমরা পিয়ার টু পিয়ার ক্লায়েন্ট সার্ভার বুঝতে পারলাম। আমি এখানে একটা জিনিস ভুল করেছি, এটা ডিস্ট্রিবিউটেড হবে না, এটা হবে হাইব্রিড। তাহলে আমরা এই দুটো বুঝতে পারলাম। তা 3 নম্বরটা আমাদের হবে হাইব্রিড। ডিস্ট্রিবিউটেড হচ্ছে ক্লায়েন্ট এবং সার্ভারের অধীনে। হাইব্রিড নেটওয়ার্কটা কি? হাইব্রিড হচ্ছে এই দুটার কম্বিনেশন, যেখানে সেন্ট্রালাইজও থাকবে, ডিস্ট্রিবিউটরও থাকবে। এই দুটোকে মিলে যেটা হবে সেটা হচ্ছে হাইব্রিড। যেমন ব্যাংকের বিভিন্ন আর্থিক কার্যক্রম যেটা তারা নেটওয়ার্ক দিয়ে করে থাকে, নির্দিষ্ট শাখার জন্য একটা সেখানকার একটা সমন্বিত পদ্ধতি আছে। আবার তাদের প্রধান অফিস, জোনাল অফিসদের জন্য আছে সিস্টেম একটি, আবার কর্পোরেট অফিসের জন্য তাদের একটা পদ্ধতিগত বিষয় আছে। এগুলোকে আমরা বলে থাকি হাইব্রিড নেটওয়ার্ক। ব্যাংকের নেটওয়ার্কগুলো যেখানে এই দুই ধরনের পদ্ধতি বিদ্যমান, যেমন সেন্ট্রালাইজডটি হচ্ছে তাদের শাখা কেন্দ্রিক, আর যেটা তাদের কর্পোরেট অফিস তাদের সাথে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড পদ্ধতির। তবে বর্তমানে ডিস্ট্রিবিউটেডটাকে এত বেশি গতিশীল করা হয়েছে, সেন্ট্রালাইজের সাথে এটা প্রায় একই ধরনের পর্যায়ে চলে এসছে। তাহলে তাহলে সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে যে কয়টা শ্রেণীভাগ দেখলাম, সেটা দ্বারা কি বুঝতে পারলাম? একটা হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার, একটা হচ্ছে হাইব্রিড। পিয়ার টু পিয়ার কমপ্লিট স্বাধীন, আর এটা ক্লায়েন্ট সার্ভারের উপর ভিত্তি করে, আর এটা এই দুটো মিলে হচ্ছে হাইব্রিড। এখন আমরা আলোচনা করব ভৌগোলিক বিস্তৃতি অনুসারে কম্পিউটার নেটওয়ার্ক কয় প্রকার। ভৌগোলিক বা অবস্থানের উপর ভিত্তি করে, দূরত্বের উপর ভিত্তি করে ভৌগোলিক বিস্তৃতি অনুসারে আমরা কম্পিউটার নেটওয়ার্কে 4টি ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 পান। পানের পূর্ণরূপ হচ্ছে পার্সোনাল
এরিয়া নেটওয়ার্ক, এবং এটা 10 মিটার পর্যন্ত বিস্তৃত থাকে। আমরা তজ্জন্য মিডিয়া হিসাবে ব্লুটুথ, ইনফ্রারেড ইত্যাদি ডিভাইসগুলো, ইত্যাদি টেকনোলজিগুলো ব্যবহার করে থাকি। তাহলে পানের সংজ্ঞাটা কী হবে? যে নেটওয়ার্ক ব্যবস্থা 10 মিটার পর্যন্ত বিস্তৃত থাকবে তাকে আমরা বলি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। যেমন 4 বন্ধু বসে আছে, তারা একটি অনুষ্ঠানের ছবি তুলেছে। এখন একজন আরেকজনকে বলল, তোমার ছবিটা আমার মোবাইলে একটু পাঠিয়ে দাও। তখন সে ব্লুটুথ অন করে ছবিগুলো পাঠিয়ে দিল। এটি হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এবং এটা ব্লুটুথ দিয়ে করা হয়। আবার ইনফ্রারেড দিয়েও এরকম প্রযুক্তি আছে, করা যায়। এটা হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ যেটা 10 মিটার পর্যন্ত ব্যাপ্তি থাকবে। আবার আমরা এই পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক দিয়ে কম্পিউটার টু প্রিন্টার, ব্লুটুথ দ্বারা কম্পিউটার টু কিবোর্ড, অর্থাৎ সিপিইউ টু কিবোর্ড, সিপিইউ টু মাউস, তারপরে সিপিইউর সাথে এরকম ব্লুটুথ দিয়ে সাউন্ড বক্স, বর্তমান সময়ে আরও অনেক ডিভাইস আমরা ব্লুটুথ দিয়ে সংযুক্ত করতে পারি। ব্লুটুথ প্রিন্টারও আছে। নাম্বার 2, এরপরে হচ্ছে লান। লান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক, যার ব্যাপ্তি হবে 10 কিলোমিটার। আসলে এখানে কিলোমিটারটা বিবেচ্য নয়। এখানে আমরা বলে থাকি লোকাল এরিয়া নেটওয়ার্ক বলতে কোনো অফিস, কোনো কক্ষ বা কোনো ভবন বা এলাকা, এই ধরনের কোনো তথ্য থাকলে আমরা সেটাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলি। আগে বিষয়টা একটু বুঝাই। মনে করি চট্টগ্রাম কলেজ, প্রিন্সিপাল মহোদয় চাইছেন তার অফিসে 5টি কম্পিউটার আছে, সেটা একটা নেটওয়ার্ক করবে, এটা হবে লান। আবার চাইছেন না, তিনি তার পুরো বিল্ডিংটাই করবে, যেটা দ্বিতল ভবন, দুটাই করবে, এবং সেটাকেও আমরা বলবো লান। আবার চাইছেন না, পুরো চট্টগ্রাম কলেজের প্রত্যেকটা বিভাগের সাথে আমার নেটওয়ার্কটি থাকবে, যাতে আমি চট করে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, বাংলা, ইংলিশ সবগুলোর সাথে আমি যোগাযোগ করতে পারি, তখনও সেটা হবে লান। কিন্তু যদি তিনি চাই না, আমি শুধু চট্টগ্রাম কলেজ না, মহসিন কলেজের সাথেও করব, সেটা কিন্তু লান হবে না, কারণ সেটা এলাকার বাইরে। তো সেটাকে আমরা বলবো তখন মান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তাহলে লান দ্বারা আমরা কি বুঝলাম? এটা একটা অফিস হবে, এটা একটা কক্ষ হতে পারে, এটা একটা ভবন হতে পারে, এটি একটি নির্দিষ্ট কার্য এলাকা হতে পারে, এটাকেই বলে লান। লান নেটওয়ার্ক করার জন্য আমরা কেবল ব্যবহার করতে পারি, ওয়াইফাই ব্যবহার করতে পারি, বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করতে পারি। যেমন স্টার টপোলজি হলে আমরা হাব ব্যবহার করব, বাস টপোলজিও ব্যবহার করা যায়, বিভিন্ন ধরনের টপোলজি ক্ষেত্রে ব্যবহার করা যায়। তারপরে আবার বিশেষ কিছু মডেম আছে, সেগুলো ব্যবহার করা যায়। ক্ষেত্র বিশেষে ওয়াইম্যাক্স মডেমও ব্যবহার করা যায়, তবে ওয়াইম্যাক্সকে আমরা সাধারণত বলে থাকি মান নেটওয়ার্ক। তাহলে আমরা এখন মান নেটওয়ার্কে যাব। যখন বৃহৎ কোনো এলাকা হবে তখন আমরা মানকে ব্যবহার করি। মেট্রোপলিটন, মানের পূর্ণরূপ হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এটা হবে একটা শহরব্যাপী, যা আমরা 20 থেকে 50 কিলোমিটার বলে থাকি। এটাও আসলে সর্বত সঠিক নয়, সঠিকটা হচ্ছে শহরব্যাপী। তো শহরের ব্যাপ্তি তো অনেক ছোট হতে পারে, অনেক বড় হতে পারে। যেমন খাগড়াছড়ি পার্বত্য জেলা, এটার যে শহরটি আছে সেটার সর্বসাকুল্য হচ্ছে 10 কিলোমিটার। তাহলে সেটাকে আমরা বলছি শহর, অথচ আমি এখানে বলেছি 20 থেকে 50। আবার ঢাকা শহর অনেক বড়, সবচেয়ে বড় শহর, যেটা প্রায় 50 কিলোমিটারের কাছাকাছি, তাহলে সেটাও হবে মেট্রোপলিটন এরিয়া। তাহলে আমাকে বুঝতে হবে কি বলা হলো, আমাকে অফিস কক্ষ ভবন এলাকা বলা হলো না শহরব্যাপী বলা হলো। শহরব্যাপী বললেই আমি বুঝে নেব সেটা মান নেটওয়ার্ক। যেমন ওয়াইম্যাক্স, এই ওয়াইম্যাক্সে আমরা যা কাজ করি এটা শহরব্যাপী হয়, গ্রাম অঞ্চলে কোনো ওয়াইম্যাক্সের কাজ হয় না, শহরব্যাপী। আবার
কেবল টিভি নেটওয়ার্ক, পুরো শহরের মধ্যে তাদের নেটওয়ার্ক থাকে। আবার ব্রডব্যান্ড সংযোগ পুরো শহরব্যাপী, সেটা সেগুলো সবগুলো হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আমরা আরও সহজভাবে বলি মেট্রোপলিটন পুলিশ। মেট্রোপলিটন পুলিশ কখনো গ্রামে হয় না, মেট্রোপলিটন এরিয়াতেই হয়, অর্থাৎ শহরেই হয়, মহানগরেই হয়। তাহলে আমরা মান নেটওয়ার্কটা বুঝতে পারলাম। এটার মিডিয়া হিসাবে আমরা ওয়াইম্যাক্স ব্যবহার করি, আবার মডেমও ব্যবহার করতে পারি, আবার কেবলও ব্যবহার করতে পারি। যেমন কেবল টিভি নেটওয়ার্ক, এটা কেবল দিয়ে করে থাকে, এখন ফাইবার অপটিক কেবল দিয়ে করে। সর্বশেষ হচ্ছে ওয়ান। ওয়ানের পূর্ণরূপ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটা হবে বিশ্বব্যাপী, এটার আর কোনো সীমা নাই, অর্থাৎ পুরো পৃথিবীব্যাপী, যাকে আমরা ইন্টারনেট হিসেবে চিনি। তাহলে ইন্টারনেটেই হচ্ছে ওয়ান, যা দুটো জিনিস নিয়ে গড়ে ওঠে, একটা লান একটা মান, একটা লান আর একটা মান। তাহলে ওয়ানটা গড়ে ওঠে কি দিয়ে? লান এবং মান দিয়ে আমরা ওয়ান গড়ে উঠি। তাহলে ওয়ানের সংজ্ঞাটা কি? যে নেটওয়ার্ক ব্যবস্থা পুরো পৃথিবীব্যাপী বিস্তৃত থাকে এবং যা লান এবং ওয়ান দিয়ে গঠিত, তাকে আমরা বলি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। যেমন ইন্টারনেট একটি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো এটার জন্য আমার কি লাগবে? ইন্টারনেট মডেম লাগবে, ইন্টারনেট সংযোগের জন্য যা প্রয়োজন সেগুলো লাগবে। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করেছি কম্পিউটার নেটওয়ার্ক। তাহলে কম্পিউটার নেটওয়ার্ক প্রথমে আমরা বর্ণনা করেছি মালিকানা অনুসারে, প্রাইভেট পাবলিক। তারপরে আলোচনা করেছি নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে, পিয়ার টু পিয়ার, ক্লায়েন্ট সার্ভার এবং হাইব্রিড। সর্বশেষ আলোচনা করেছি ভৌগোলিক বিস্তৃতি অনুসারে। আমরা কম্পিউটার নেটওয়ার্ক বলতে মূলত এটিকেই বুঝে থাকি। পরীক্ষায় আমাদের এখান থেকেই প্রশ্ন করা হয়ে থাকে। তবে এছাড়া যেগুলো আলোচনা করেছি সেগুলো আমাদের বিভিন্ন জ্ঞান অনুধাবন এবং কগনিটিভ অ্যানালাইটিক্যাল এবং এমসিকিউতে বিভিন্নভাবে প্রশ্ন হয়ে থাকে। আর সৃজনশীলের প্রয়োগ, উচ্চতর দরকার, অ্যাপ্লিকেশন অ্যান্ড হায়ার অ্যাবিলিটিতে আমরা প্রায়শই এইগুলোর উপরে প্রশ্ন পেয়ে থাকি। এখন আমরা আলোচনা করব এই নেটওয়ার্ক করার জন্য আমরা যে বিভিন্ন ডিজাইনে করে থাকি সেই ডিজাইন, যাকে আমরা বলি নেটওয়ার্ক টপোলজি। অর্থাৎ নেটওয়ার্ক টপোলজি হচ্ছে কোনো নেটওয়ার্কের ডিজাইন বা নকশা, তা নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে আমরা আলোচনা করছি নেটওয়ার্ক টপোলজি। সহজ কথায় নেটওয়ার্ক টপোলজি হলো যে নকশা বা ডিজাইনে একটি নেটওয়ার্ক করা হয়। কেউ বললো আমি নেটওয়ার্কটি করব একটি কম্পিউটারের সাথে একটি কম্পিউটার জোড়া লাগিয়ে করব। আরেকজনে চাইলো যে না, একটা কম্পিউটারের একটা তার থাকবে, সেটার সাথে সবগুলো কম্পিউটার লাগানো থাকবে একটা তারের সাথে। আরেকজন চাইছিল যে না, আমি জাস্ট একটা যন্ত্র ব্যবহার করব, সেখান থেকে সবগুলো কম্পিউটার যাবে। এরকম বিভিন্নভাবে আমি আমার নেটওয়ার্ক করতে পারি। যেমন একটু আগে নেটওয়ার্কে বলেছিলাম নেটওয়ার্ক লান, পান, লান, মান, ওয়ান, এগুলোকে আমরা বিভিন্ন ডিজাইনে করতে পারি। সেই ডিজাইনটাই হচ্ছে টপোলজি। তাহলে প্রথম ডিজাইনটি হচ্ছে বাস টপোলজি। আমরা বাস কাকে বলি? বানানটি রাস্তায় চলে বাস, সেই বাসের মতো। আসলে বাস সেরকমই, রাস্তায় চলে বাস। আর এই বাস হচ্ছে যেটা তারের মধ্য দিয়ে 01 চলে। এই তারের মধ্য দিয়ে সিগন্যাল আসা যাওয়াকে আমরা বলি বাস। এবং অর্থাৎ যেই তার দিয়ে এই 01 চলাচল করবে সেই তারকে আমরা বলি বাস কেবল। তাহলে এই অর্থাৎ এই বাসের নামকরণের মূলে হচ্ছে এটি তার কেন্দ্রিক, অর্থাৎ একটি প্রধান কেবল থাকবে, এটিকে আমরা বলি ব্যাকবোন, মেরুদণ্ড। তার সাথে বিএনসি প্যারাল কানেক্টর দ্বারা অনেকগুলো কম্পিউটার এরকম যুক্ত থাকবে।
মনে করি এগুলো এক একটি কম্পিউটার। আবার এটার সাথে প্রিন্টারও থাকতে পারে, আবার স্ক্যানারও থাকতে পারে, আবার সার্ভারও থাকতে পারে। এই একটি প্রধান তারের সাথে অনেকগুলো কম্পিউটার যুক্ত থাকে বলে এটির নাম হচ্ছে বাস টপোলজি। অর্থাৎ যে নেটওয়ার্ক ব্যবস্থায় একটি কেন্দ্রীয় তারের সাথে অনেকগুলো কম্পিউটার সংযুক্ত থাকে তাকে আমরা বলি বাস টপোলজি। তো এখানে প্রত্যেকটাতে বিএনসি ব্যারেল কানেক্টর লাগানো থাকে। এখান থেকে যখন আমি একটা ডেটা বা সিগন্যাল পাঠাবো, মনে করি এই সিগন্যালটা আমার এই কম্পিউটারে পাঠাবো, তখন এটা যাওয়া শেষ হলে তারপর এটাতে যাবে। একটা কাজ চলা অবস্থায় আরেকটাতে যায় না, এটা হচ্ছে সাধারণ নিয়ম। আর যখন আমি সিগন্যালটা পাঠাবো এইভাবে যেতে 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 শেষ পর্যায়ে যেয়ে এটা আবার ব্যাক করতে চায়, সেটাকে আমরা বলি রিঙ্গি। এই রিঙ্গিটা না হওয়ার জন্য এখানে এক প্রকার টার্মিনাল ব্যবহার করা হয়। আমরা এই ধরনের টপোলজিকে প্যাসিভ টপোলজিও বলে থাকি। তাহলে রিঙ্গি জিনিসটা কি বলা হবে, বলতে কি বুঝি? রিঙ্গিং। রিঙ্গিং বলতে আমরা বুঝি যখন কোনো ডেটা পাঠানো হয় নির্দিষ্ট কম্পিউটার জন্য, এটা ব্যাকবোন দিয়ে যেতে যেতে শেষ পর্যায়ে এখানে চলে যায়, সেখানে গিয়ে সে আবার ব্যাক করে, এবং ব্যাক করলে নতুন আগত ডেটার সাথে কনফ্লিক্ট হয়, কলিশন হয়, এটাকে আমরা বলি রিঙ্গিং। এটা না হওয়ার জন্য আমরা এখানে একটা টার্মিনাল ব্যবহার করি যাতে এটা না হয়। এই হচ্ছে বাস টপোলজি। এই নেটওয়ার্ক ব্যবস্থায় এটি যেহেতু ব্যাকবোন, এটি উচ্চমানের কেবল হতে হয়, তাই আমরা এখানে ফাইবার অপটিক কেবল বা কোএক্সিয়াল কেবল ব্যবহার করব। আর এই যে কেবলটা আছে যেটা কম্পিউটারের সাথে যুক্ত, সেটা অবশ্যই টুইস্টেড পেয়ার। কারণ আমরা জানি টুইস্টেড পেয়ার কেবল কম্পিউটারের সাথে সরাসরি সম্পর্কযুক্ত করা যায়। প্রত্যেক মাদারবোর্ডের সাথে একটা এনআইসি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বিল্ট ইন অবস্থায় থাকে, যেটা সংযুক্ত হয় এই টুইস্টেড পেয়ার কেবল দিয়ে 8টি পোর্টের। তাহলে আমরা সহজে কি বুঝলাম, যে নেটওয়ার্ক ব্যবস্থা একটি কেন্দ্রীয় কেবলের সাথে অনেকগুলো কম্পিউটার যুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। এটা আমরা যে কোনো বড় প্রতিষ্ঠানে ব্যবহার করতে পারি, কম তারের মধ্যে, কম খরচের মধ্যে, সহজ যোগাযোগের জন্য, নির্ভরযোগ্য যোগাযোগের জন্য, ডাটা ট্রান্সমিশনের জন্য আমরা বাস টপোলজিকে সুবিধাজনক মনে করি। এই বাস টপোলজির পরে হচ্ছে স্টার টপোলজি। বাস টপোলজিতে কেন্দ্রীয় কেবল ব্যবহৃত হয়, কিন্তু স্টার টপোলজিতে ব্যবহৃত হয় কেন্দ্রীয় ডিভাইস, যাকে আমরা বলি হাব বা সুইচ, যা আমরা কম্পিউটার নেটওয়ার্কের বিভিন্ন ডিভাইস আলোচনার সময় আগামী ক্লাসে বুঝতে পারব। এই কেন্দ্রীয় ডিভাইসটির নাম হচ্ছে হাব বা সুইচ, যা অনেকগুলো কম্পিউটারকে যুক্ত করে থাকে। যেমন এটা একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এটা থেকে একটা কম্পিউটার, এটা থেকে একটা কম্পিউটার, এখানে আরেকটা দিলাম, এখানে একটা কম্পিউটার। এটা দেখতে আকাশের তারার মতো মনে হচ্ছে, তাই এটার নাম স্টার টপোলজি। সংজ্ঞাটি কি হবে? যে নেটওয়ার্ক ব্যবস্থায় একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে অনেকগুলো কম্পিউটার আকাশের তারার মতো সংযুক্ত থাকে তাকে আমরা স্টার টপোলজি বলি। এটি সবচেয়ে জনপ্রিয় একটি নেটওয়ার্ক ব্যবস্থা। প্রায় অধিকাংশ প্রতিষ্ঠানগুলো স্টার টপোলজি ব্যবহার করে থাকে, কারণ এখানে যদি একটি কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে সমস্যা নেই, আরেকটি বসিয়ে দিলে হয়ে গেল। বাসও তা, একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে কোনো সমস্যা নেই, শুধু ব্যাকবোনটা ঠিক থাকলেই হলো, এখানে হাবটা ঠিক থাকলেই হলো, আর যে কোনোটা নষ্ট হয়ে গেলেই
সেটা রিপ্লেস করে দিলে হয়ে যায়। তবে এটার একটা সুবিধা হচ্ছে স্টার টপোলজির এই হাফটি মূল্যমান একেবারেই কম। আমি যদি একটা 8 পোর্টের যদি আমি একটা হাফ কিনি, এটা একটা 500 থেকে 700 টাকা স্বল্প মূল্যে পাওয়া যায়, তাই এটা সুবিধাজনক। স্টার টপোলজিতে আমরা কেবল হিসেবে এখানে ব্যবহার করি টুইস্টেড পেয়ার কেবল। এই টুইস্টেড পেয়ার কেবল যা কম্পিউটারের সাথে সরাসরি সম্পর্কযুক্ত, এটা বেশ জনপ্রিয়। বাস এবং স্টার দুটি কাছাকাছি জনপ্রিয়। অনেকে বাস টপোলজিকে সুবিধাজনক মনে করে, আবার অনেকে স্টার টপোলজিকে সুবিধাজনক মনে করে, তবে বেশিরভাগ ব্যবহারকারী স্টার টপোলজি ব্যবহার করে থাকে। এবার আমরা আরেকটি টপোলজিতে যাচ্ছি, সেটাকে আমরা বলি রিং টপোলজি। নাম্বার 3, রিং। রিংটা কিরকম? মনে করি এই একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এইভাবে যাবে ফ্যানের মতো, সিলিং ফ্যানের মতো। সিলিং ফ্যান যেভাবে এভাবে যেতে থাকে, এটা সেভাবে, অর্থাৎ ম্যাগনেটিক প্রক্রিয়ায়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েতে এটা যাবে। এটাতে একটি কম্পিউটার তার নিকটবর্তী কম্পিউটারের সাথে যুক্ত হয়ে শেষ কম্পিউটারটি আবার প্রথম কম্পিউটারের সাথে যুক্ত হয়। একে আমরা বলি রিং কম্পিউটার, অর্থাৎ এটা রিংয়ের মতো, গোল চক্রের মতো। এটাই হলো রিং টপোলজি। তবে এটা তৈরি করাও সহজ, কিন্তু সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কারণ একটি কম্পিউটার নষ্ট হলে পুরোটা শেষ, এটার কাজ করে না। এই কম্পিউটারটি রিপ্লেস করতে হয়। এটা সুবিধাজনক হলেও, সহজ হলেও এটি ঝুঁকিপূর্ণ বলে এটি কম ব্যবহার করে। দ্রুততার সাথে বড় প্রতিষ্ঠানে আমরা রিং টপোলজি ব্যবহার করতে পারি। নাম্বার 4, এবার আসি ম্যাশ টপোলজি। ম্যাশ টপোলজি জিনিসটা কি? ম্যাশ টপোলজি হচ্ছে আমি যখন অনেকগুলো কম্পিউটারকে প্রত্যেকের সাথে যুক্ত করলাম, আবার পরস্পরের সাথে যুক্ত করে দিলাম, একটাও বাদ গেল না, প্রত্যেকের সাথে যুক্ত, এটাকে আমরা বলি ম্যাশ টপোলজি। অর্থাৎ যে নেটওয়ার্ক ব্যবস্থায় প্রতিটি কম্পিউটার একে অপরের সাথে যুক্ত থাকে, সেটাকে বলি ম্যাশ টপোলজি। কিন্তু এখানে বলেছি যে নেটওয়ার্ক ব্যবস্থায় একটি কম্পিউটার তার নিকটবর্তীর সাথে যুক্ত হয়ে এভাবে শেষ কম্পিউটারটি আবার প্রথম কম্পিউটারের সাথে যুক্ত হয়, যা দেখতে রিংয়ের মতো, তাকে বলে রিং টপোলজি। আর এটা হচ্ছে প্রতিটি কম্পিউটার একে অপরের সাথে যুক্ত হয়, এটা হচ্ছে ম্যাশ টপোলজি। এখন আমার এখানে 5টি কম্পিউটার, 5টি কম্পিউটারে কয়টি সংযোগ ব্যবস্থা, সেটার একটা হিসাব আছে। অনেক সময় এরকম প্রশ্ন আসে, 5টি কম্পিউটার থাকলে সেখানে কয়টি সংযোগ ব্যবস্থা হবে, সেটার একটা নিয়ম আছে, সূত্র আছে। সূত্রটা হচ্ছে, মনে করি n সংখ্যক, n মানে 5, n-1 ডিভাইডেড বাই 2, এটাই হচ্ছে ফর্মুলা। যেমন এখানে 5 ইন্টু 5-1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 5 ইন্টু 4 ডিভাইডেড বাই 2 ইন্টু 20 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 10। এখানে আমরা দেখি তো কয়টা আছে। আমরা আবার নতুনভাবে করি, তাহলে আমাদের বুঝতে অসুবিধা হবে না। আমি এবার ধীরে ধীরে করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10 মিলে গেল। এভাবে যতটি কম্পিউটারে বলুক, আমরা এই হিসেবে এটা নির্ণয় করতে পারবো। এটা সাধারণত এমসিকিউতে প্রশ্নটা আসে। এটি সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে ঝামেলাপূর্ণ, কারণ এত বেশি তারের সংযোগ ব্যবহার করতে হয়, তারের ঝামেলাতে এটা ব্যবহার করতে আর কোনো প্রতিষ্ঠান আগ্রহী হয় না। তবে সবচেয়ে নিরাপদ, কারণ প্রতিটি কম্পিউটার প্রতিটির সাথে যুক্ত থাকার কারণে ডেটাগুলো খুব দ্রুত ট্রান্সমিট হয়, কারোর জন্য অপেক্ষা করতে হয় না। কিন্তু আগেরগুলোতে একটি সিগন্যাল গেলে সেটা না যাওয়া পর্যন্ত আরেকটি সিগন্যাল যায় না, এই একটা বড় সমস্যা। কিন্তু এটাতে সেই সমস্যা নাই, তাই এটা দ্রুতগতির। তাহলে সবচেয়ে দ্রুতগতির নেটওয়ার্ক ব্যবস্থা বললে আমরা বলবো ম্যাশ টপোলজি, বাট সবচেয়ে ঝামেলাপূর্ণ। আমরা ঝামেলাকে কম পছন্দ করি না, ফলে ম্যাশটা
সেরকম জনপ্রিয় নয়। তবে কোনো প্রতিষ্ঠান যদি চায় বলে যে আমার প্রত্যেকটা সিস্টেম খুব স্পিডে হতে হবে, ঝামেলা হলে অসুবিধা নেই, আমার তাড়াতাড়ি চাই, তাহলে তার জন্য ম্যাশ টপোলজি উপযুক্ত। তাহলে ম্যাশ টপোলজি দ্বারা বুঝলাম যে নেটওয়ার্ক ব্যবস্থায় প্রতিটি কম্পিউটার একে অপরের সাথে সংযুক্ত থাকে, তাই ম্যাশ টপোলজি। এটি সবচেয়ে নিরাপদ এবং ঝামেলাপূর্ণ একটি নেটওয়ার্ক ব্যবস্থা। তাহলে আমরা 4টি টপোলজি আলোচনা করেছি, আর 2টি টপোলজি বাকি আছে। একটি হচ্ছে ট্রি টপোলজি, আর একটি হলো হাইব্রিড টপোলজি। নাম্বার 5, ট্রি টপোলজি। ট্রি মানে গাছ। এখানে একটা কেন্দ্রীয় সার্ভার থাকবে, যার সাথে অনেকগুলো কম্পিউটার গাছের শাখা প্রশাখার মতো যুক্ত থাকবে। দেখতে মনে হবে এটি মূল, এটি কাণ্ড, স্টেম। এই ধরনের নেটওয়ার্ক ব্যবস্থাকে আমরা বলি ট্রি টপোলজি। অর্থাৎ যে নেটওয়ার্ক ব্যবস্থায় একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে, যেটাকে আমরা সার্ভার বলি, অনেকগুলো কম্পিউটার গাছের শাখা প্রশাখার মতো বিস্তৃত থাকে, তাকে আমরা বলি ট্রি টপোলজি। সাধারণত কোনো ব্যাংক, বৃহৎ প্রতিষ্ঠান কেন্দ্রীয় নিয়ন্ত্রণের জন্য এরকম টপোলজি ব্যবহার করে থাকে, যেটাতে একটি কেন্দ্রীয় সার্ভার থাকবে, তার সাথে অনেকগুলো হাব থাকবে। এগুলোর কানেক্টিং পয়েন্ট হিসেবে হাব ব্যবহৃত হয়। এই হাব ব্যবহৃত হয়, এগুলো প্রত্যেকটাতে হাব ব্যবহৃত হচ্ছে। তাই এটা তিনটার জন্য একটা হাব, এখানে তিনটার জন্য একটি হাব ব্যবহৃত হচ্ছে, কারণ একটি হাব থেকে অনেকগুলো সংযোগ নেওয়া যায়। এই জন্য আমরা ট্রি টপোলজিকে স্টার টপোলজির সম্প্রসারিত রূপ বলি, কারণ স্টার টপোলজিতে হাব ব্যবহৃত হয়, এখানেও ব্যবহৃত হয়। এটা হচ্ছে স্টার টপোলজির সম্প্রসারিত রূপ। বৃহৎ প্রতিষ্ঠানে এটাই বেশ জনপ্রিয় একটি পদ্ধতি, যেখানে অনেকগুলো স্টার টপোলজিও যুক্ত করা যায়। এই হচ্ছে ট্রি টপোলজি। তাহলে এটার সংজ্ঞাটা কি হবে? যে নেটওয়ার্ক ব্যবস্থায় একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে অনেকগুলো কম্পিউটার গাছের শাখা প্রশাখার মতো সংযুক্ত থাকে, তাকে ট্রি টপোলজি বলে। লাস্ট ওয়ান, হাইব্রিড টপোলজি। নাম্বার 6, HYBRID, হাইব্রিড। হাইব্রিড বলতে আমরা মিশ্র, অর্থাৎ অনেকের সংমিশ্রণ বুঝে থাকি। যেমন মনে করি আমি এখানে একটা স্টার টপোলজি করলাম, তার সাথে এইভাবে করে করলাম, এইভাবে করে সংযুক্ত করলাম, তারপরে এখানে একটা হাব বসালাম, অনেকগুলো কম্পিউটার এটার সাথে যুক্ত করে দিলাম। তাহলে এখানে কয়টা টপোলজি আছে? 1, 2, 3টা টপোলজির সংমিশ্রণ। এটা হলো রিং টপোলজি, এটা বাস টপোলজি, এটা স্টার টপোলজি। এই 3টার সমন্বয়ে একটা টপোলজি হলো, সেটাকে বলি হাইব্রিড টপোলজি। আমরা ইন্টারনেট ব্যবস্থার টপোলজিকেও আমরা হাইব্রিড টপোলজি বলে থাকি। তাহলে আমি তো খুব সাদামাটা এভাবে বুঝলাম, কিন্তু আসলে কি এভাবে করে যুক্ত করা হয়? না, এগুলো যুক্ত করার জন্য একটি কানেক্টিং ডিভাইস প্রয়োজন। আমরা প্রতীকী এভাবে করে ড্রয়িং করে থাকি। আসলে কাজটা হবে, তাহলে এতে 3টা, এটার জন্য এই তার, এটার জন্য এই তার নিলাম, এটার জন্য এই তার নিলাম, তিনটা গিয়ে একটার সাথে যুক্ত হবে। এটা হতে পারে হাব অথবা গেটওয়ে। এখন কখন হাব হবে, কখন গেটওয়ে হবে? যদি আমি হাব ব্যবহার করি, এটা ডাটা ট্রান্সমিশনটা স্লথ গতির হবে এবং প্রায়শই বিভিন্ন ধরনের কনফ্লিক্ট হতে পারে, সমস্যা সৃষ্টি হতে পারে। তাই এখানে হাবের পরিবর্তে গেটওয়ে ব্যবহার করাটা উত্তম। কারণ গেটওয়ে কি? একাধিক প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কে যুক্ত করার ডিভাইসই হলো গেটওয়ে। তাহলে এখানে কোন প্রোটোকল? এটা হচ্ছে রিং টপোলজির প্রোটোকল। প্রোটোকল মানে নিয়ম বা পদ্ধতি। এটা বাস আর এটা হচ্ছে স্টার। 3টা প্রোটোকল, 3টা বৈশিষ্ট্য সম্বলিত জিনিস যুক্ত করতে হচ্ছে, সেই জন্য আমার জন্য গেটওয়ে উপযুক্ত। আমাকে এমনও বলা হয়ে থাকে, তারা হাব সংযুক্ত করলো হাইব্রিড টপোলজিতে, ফলে তাদের ডেটাটি ধীর গতিতে স্থানান্তরিত হয়। তাই তাদের জন্য উপযুক্ত ডিভাইসটি বর্ণনা করো, তখন আমাকে বর্ণনা করতে হবে গেটওয়ে।
আশা করি আমরা ট্রি, হাইব্রিড এগুলো বুঝলাম। এখন এগুলোর আলোকে আমি ছোটোখাটো কিছু জিনিস বুঝাই। আমাকে এবার প্রশ্ন করা হলো, এই একটা কম্পিউটার দিলাম, এই একটি, এটি কোন ধরনের নেটওয়ার্ক? টপোলজি। আমি বলবো বাস টপোলজি, কারণ এইটা কেন্দ্রীয় কেবলের সাথে, কেবলটা যেভাবেই যাক তার সাথে যুক্ত হলেই হলো। আবার যদি একটি এরকম দেয়, তার সাথে এইভাবে যুক্ত হলো, এভাবে যুক্ত হলো, এটা কোন টপোলজি? এটা হবে স্টার টপোলজি, কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত। কিন্তু যদি এইভাবে দেওয়া হয়, একটির সাথে অনেকগুলো দিয়ে তাদের সাথে আবার এরকম থাকবে, তাহলে এটা কি হবে? ট্রি। আবার আরেকটি দিল এভাবে, ঘুরে এসে আবার কিন্তু গেল, সুতরাং এটা হচ্ছে রিং টপোলজি। এবার ম্যাশ বিভিন্নভাবে এভাবে প্রশ্ন হয়, দিলাম দিলাম দিলাম। এখন এটা কোন টপোলজি? এটা হচ্ছে রিং টপোলজি। যখন এগুলো প্রত্যেকটা যুক্ত করে দিলাম, হয়ে গেল ম্যাশ টপোলজি। আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা বাস টপোলজি কাকে বলে? যে নেটওয়ার্ক ব্যবস্থা একটি কেন্দ্রীয় কেবলের সাথে অনেকগুলো কম্পিউটার যুক্ত থাকে, তাকে বাস টপোলজি বলে। এরপর স্টার টপোলজি, যে নেটওয়ার্ক ব্যবস্থা একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে অনেকগুলো কম্পিউটার আকাশের তারার মতো যুক্ত থাকে, তাকে আমরা বলি স্টার টপোলজি। তারপরে আমরা দেখলাম রিং টপোলজি, যে নেটওয়ার্ক ব্যবস্থায় একটি কম্পিউটার থেকে নিকটবর্তী কম্পিউটারের সাথে যুক্ত হয়ে শেষ কম্পিউটারটি আবার প্রথম কম্পিউটারের সাথে যুক্ত হয়, তাকে আমরা বলি রিং টপোলজি। এরপরে আমরা দেখেছি ম্যাশ টপোলজি, যে নেটওয়ার্ক ব্যবস্থায় প্রতিটি কম্পিউটার একে অপরের সাথে যুক্ত থাকে, সেটা হলো ম্যাশ টপোলজি। আবার দেখলাম ট্রি টপোলজি, যে নেটওয়ার্ক ব্যবস্থায় একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে অনেকগুলো কম্পিউটার সংযুক্ত থাকে, তাকে আমরা বলি ট্রি টপোলজি। এটি দেখতে গাছের শাখা প্রশাখার মতো। আবার যদি কেন্দ্রীয় ডিভাইস বলে, তখন আমি বলবো স্টার টপোলজি। সর্বশেষ আমরা আলোচনা করেছি হাইব্রিড, যে নেটওয়ার্ক ব্যবস্থায় একাধিক টপোলজির সমন্বয় ঘটে, তাকে আমরা বলি হাইব্রিড টপোলজি। অর্থাৎ যে নেটওয়ার্ক ব্যবস্থা স্টার, রিং, বাস ইত্যাদি টপোলজির সমন্বয়ে গড়ে ওঠে, তাকে আমরা বলি হাইব্রিড টপোলজি। আবার এভাবে বলতে পারি, একাধিক টপোলজির সমন্বয়ে গঠিত টপোলজিকে হাইব্রিড টপোলজি বলি। তাহলে আশা করি আমরা নেটওয়ার্ক টপোলজিটা বুঝতে পারলাম। এগুলো বারে বারে তোমাদের প্র্যাকটিস করতে হবে, তাহলে খুব সহজে বুঝতে পারবে। আর আজকের আলোচনাটা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসেই, বাদ যায় না। হয় 10 নম্বরের জন্য, অর্থাৎ সৃজনশীল পুরো 10 নম্বরের জন্য আসে, আবার পাশাপাশি এমসিকিউতে অন্তত 2 নম্বরের জন্য হলেও আসে। আবার অনেক সময় পুরো একটা সিকিউ 10 নম্বরের জন্য না হয়ে 3 নম্বরের জন্য হলো, 4 নম্বরের জন্য। 3 নম্বর মানে অ্যাপ্লিকেশন, আর 4 নম্বর মানে হায়ার অ্যাবিলিটি। আবার অনেক সময় জ্ঞান অনুধাবনে কগনিটিভ অ্যানালাইটিক্যাল ক্ষেত্র আসে। এভাবে বিভিন্নভাবে প্রশ্ন আসে। আমি আগে স্ট্যাম্পটা পড়ে মেরিটটা বুঝবো, এখানে কি বলা হচ্ছে, আমাকে নেটওয়ার্ক সম্পর্কে বলা হচ্ছে না নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে বলা হচ্ছে, সেটা আগে বুঝে নেটওয়ার্ক সংশ্লিষ্ট হলে নেটওয়ার্কের উত্তর দেব, আর টপোলজি হলে টপোলজির পদ্ধতিতে উত্তর প্রদান করব। টপোলজির ক্ষেত্রে আমরা টপোলজি না বলে অনেক সময় নেটওয়ার্কও বলে থাকি, সেটা কোনো বিষয় নেই, কারণ এটা থেকেই তো নেটওয়ার্কটা হচ্ছে, এটার মাধ্যমে নেটওয়ার্কটা হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে আমরা আলোচনা করেছি কম্পিউটার নেটওয়ার্ক এবং নেটওয়ার্ক টপোলজি। এখানে বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, এবং পুরো বিষয়টা আরও যদি কিছু অজানা থাকে সেটা জেনে নিতে পারো। আশা করি তোমাদের অজানা কিছু থাকবে না, এগুলোই ভালো করে পড়বে।
আর তারপরও সমস্যা থাকলে ফোনের মাধ্যমে জেনে নিতে পারো এবং SMS-এর মাধ্যমে জানাতে পারো। আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনে ক্লিক করে দিবে নিয়মিত আমার ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।